ওয়াজ প্রেজেন্ট ইন গ্লাসগো, এবং সেখানে আমার বেশ কিছু সায়েন্টিস্টদের সাথে আলোচনা হয়েছে, অনেকগুলা মিটিং অ্যাটেন্ড করার সুযোগ হয়েছে। সেখান থেকে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে আমাদের কাছে দের আর টু পসিবিলিটিস, এবং দুটা পসিবিলিটি আমাদের সামনে আছে, অ্যান্ড উই হ্যাভ টু পিক যে আমরা কোন পসিবিলিটি নিয়ে সামনের দিকে যেতে চাই। তো সেটা নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই। তো COP26 নিয়ে কথা বলার আগে আই থিঙ্ক ইট উড বি ইউজফুল টু টেল এভরিওয়ান যে আসলে কপ জিনিসটা কি। কারণ আমাদের এখানে অডিয়েন্স যারা আছে, আমরা রেজিস্ট্রেশনে দেখেছি কেউ কেউ আছে BYLCর স্টুডেন্ট গ্রাজুয়েট, কেউ আছে ইউথ আছে, এখানে আমাদের BCS অফিসার আমরা দেখেছি রেজিস্টার করেছে, অনেকে এক্সপেরিয়েন্সড আছে। তো এই আজকের আলোচনায় হয়তো এক একজন এক একটা নলেজ লেভেল থেকে এসেছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে, তাই আমি একটা জেনারেল বেস ধরে আই এম গোয়িং টু গিভ আ বেসিক ওভারভিউ যে আমাদের এখন কারেন্ট কনটেক্সটটা কোথায় আছে। তো কনফারেন্স অফ পার্টিজ এটা হচ্ছে গিয়ে সুপ্রিম ডিসিশন মেকিং বডি অফ দ্য কনভেনশন, এবং নভেম্বর 2021 পর্যন্ত 197 কান্ট্রিজ সাইন দ্য এগ্রিমেন্ট। COP1 যেটা, সেটা 1995 এ হয়। এটার আলোচনাটা বার্লিন জার্মানিতে প্রথমে এটা শুরু হয়, তারপর থেকেই এই কনফারেন্সটা হচ্ছে। আমাদের যেটা একটু মনে রাখা দরকার সেটা হচ্ছে 2015-তে there was a critical ইভেন্ট দ্যাট হ্যাপেন, যেটাকে আমরা বলি যে দ্য প্যারিস এগ্রিমেন্ট, যে সেখানে আমাদের একটা আলোচনা হয়, এবং এই প্যারিস এগ্রিমেন্টটাতে আমি আবার আপনাদের সাথে রেফার করব। প্যারিস এগ্রিমেন্টটা যখন হয় তখন কিন্তু অলরেডি 20 বছর ধরে সায়েন্টিস্টরা বলছে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এবং এই জিনিসটাকে আমাদের অ্যাড্রেস করা দরকার। কিন্তু প্যারিস এগ্রিমেন্টে সবাই বলল যে আচ্ছা ঠিক আছে, আমাদের একটা এগ্রিমেন্ট আসা দরকার, পৃথিবীর সব দেশ আমরা আমাদের যে গ্লোবাল ওয়ার্মিংটা আছে সেটাকে আমরা 2 ডিগ্রি সেলসিয়াসে আমরা এটাকে লিমিট করব, এবং প্রেফারেবলি বিলো 1.5 ডিগ্রিজ কম্পেয়ার টু প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেলস। এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার আগে আমাদের যে ভ্যারিয়েশন ছিল গ্লোবাল টেম্পারেচারে, তার থেকে আমরা 1.5 ডিগ্রি উপরে যেতে দেব, বা ম্যাক্সিমাম 2 ডিগ্রি উপরে যেতে দেব। তো এই আলোচনাটা আমাদের প্যারিস এগ্রিমেন্টে আমাদের হয়। তো সেটার প্রোগ্রেসটাও খুব স্লোলি যাচ্ছিল। সেখান থেকে আমরা আসলাম হচ্ছে আমাদের এই গ্লাসগোতে। তো আমার এবার গ্লাসগোতে যে আলোচনাগুলো হয়েছে, প্রথমে টু দ্য লেফট ইফ ইউ লুক অ্যাট দিস পারসন পিটার ফিউকস্কি, উনি MIT-র একজন ফিজিসিস্ট, একজন এন্টারপ্রেনার সিলিকন ভ্যালিতে, এবং ওনার নিজস্ব অনেকগুলো পেটেন্ট আছে, and he is the founder for the Center for Climate Restoration. তো এটা ক্যালিফোর্নিয়া বেসড একটা অর্গানাইজেশন যেটা ক্লাইমেট রেস্টোরেশন নিয়ে কাজ করছে, and is doing some cutting edge work, যেটা নিয়ে আমি পরবর্তীতে দু একটা কথা বলবো। আর একটা হচ্ছে স্যার ডেভিড কিং। স্যার ডেভিড কিং ছিল UK গভর্নমেন্টের চিফ সায়েন্টিফিক অ্যাডভাইজার ছিল, এবং এবার COP26-এ তার অনেক বড় একটা কন্ট্রিবিউশন থাকে। উনি কেমব্রিজ ইউনিভার্সিটির কেমিস্ট্রির প্রফেসর, এবং রিটায়ার্ড কেমিস্ট্রির প্রফেসর, বাট কারেন্টলি উনি কেমব্রিজে হি ইজ দ্য ফাউন্ডার অফ দ্য সেন্টার ফর ক্লাইমেট রিপেয়ার অ্যাট কেমব্রিজ ইউনিভার্সিটি। সো এনারা দুইজনেই খুব কাটিং এজ কাজ করছে এই ক্লাইমেট চেঞ্জ স্পেসে, এবং ওনাদের সাথে আমার বিস্তারিত আলোচনা হয়। ওনাদের আলোচনার বেসিসেই আজকে আমার যে অবজারভেশনটা, আমার যেটা মনে হয়েছে, আমাদের যে কি লার্নিং পয়েন্টস গুলা, সেটা আমি আপনাদের সাথে কয়েকটা শেয়ার করব। এখন ক্লাইমেট চেঞ্জের আমাদের ইমাজিন 2050, কারণ এবার গ্লাসগো তো আমরা সবাই কিন্তু ক্লাইমেটের মূল বিষয়টা কি, সবাই বলছে যে 2050-এ গিয়ে আমরা নেট জিরো করব। তার মানে হচ্ছে গিয়ে আমরা যে এমিশনটা করছি সেটা আমাদের নেট, যেটা এমিট করছি, যেটা অ্যাবজর্ব হচ্ছে, আমাদের নেট একটা জিরো লেভেলে আমরা যেতে চাই, এবং আমরা আমাদের অ্যাভারেজ টেম্পারেচার ইনক্রিজটাকে লিমিট করতে চাই। তো 2050-তে ইমাজিন করেন প্রথম ফিউচার যেটা আমাদের পক্ষে সম্ভব, সেটা হচ্ছে যে আমাদের নাসা থেকে যে রিপোর্টটা আসে, সেই রিপোর্টটা আমাদেরকে বলছে যে আমাদের অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইড 300 পার্টস পার মিলিয়ন। এটা হচ্ছে একটা সায়েন্টিফিক ভাবে তারা এটা হিসাব করে যে আমাদের অ্যাটমসফিয়ারে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আছে। এখানে দুটো জিনিস একটু বোঝা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ইজ এ মেজর কম্পোনেন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস, বাট নট দ্য অনলি ওয়ান। যখন আমরা গ্রিন হাউস গ্যাস বলি তখন এখানে আমাদের মেথেন আছে, আরো কয়েক ধরনের গ্যাসেস আছে, কার্বন ডাইঅক্সাইড আছে। কার্বন ডাইঅক্সাইডটা আপনার অ্যাকাউন্টস ফর অ্যাবাউট 60 to 65% অফ দ্য গ্রিন হাউস গ্যাসেস, 30% মেথেন, অন্য স্মলার পার্সেন্টেজ অন্য গ্যাসেস আছে। দ্যাটস দ্য রাফ ডিস্ট্রিবিউশন। তো আমরা 2050-এ এরকম একটা পৃথিবীতে আছি যেখানে আমাদের 300 পার্টস পার মিলিয়নের নিচে আমাদের কার্বন ডাইঅক্সাইড চলে এসেছে। এবং 300টা কেন ইম্পর্টেন্ট, কারণ এই 300 পার্টস পার মিলিয়ন was the average
কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার ফর দ্য লাস্ট 10,000 ইয়ার্স, যখন হিউম্যানিটি ফ্লারিশ করেছে, আমাদের যে সিভিলাইজেশন, মডার্ন ফার্মিং, এগ্রিকালচার, যত আমাদের ডেভেলপমেন্ট হয়েছে গত 10,000 বছরে, এই লেভেল অফ কার্বন ডাইঅক্সাইডে কিন্তু আমরা হিউম্যানিটি ফ্লারিশ করেছে। সো আমরা আবার সেখানে ফেরত গিয়েছি 2050-এ। ফার্মার যারা আছে তারা জানে কখন প্ল্যান্ট করতে হবে, প্রেডিক্টেবল ওয়েদার, এবং আজ থেকে 20 বছর আগেও কিন্তু আমাদের ওয়েদার অনেকখানি প্রেডিক্টেবল ছিল। রিডিউসড ওয়াইল্ড ফায়ার, এখন আমরা যে ওয়াইল্ড ফায়ার গুলো দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়াতে হচ্ছে, ক্যালিফোর্নিয়াতে হচ্ছে, অনেক কমে এসেছে। এক্সট্রিম হিট ইভেন্টস আমরা এশিয়াতে দেখতে পাচ্ছি, অনেক দেশে দেখতে পাচ্ছি, সেটা কমে এসেছে। ফ্লাডিং কমে এসেছে, যেটা নাকি আমরা বাংলাদেশে আমাদের মেজর একটা কনসার্ন, ফ্লাডিং কমে এসেছে। এবং 1 বিলিয়ন পিপল যারা নাকি এই ক্লাইমেট ক্রাইসিসের কারণে যারা একটা থ্রেটের মধ্যে ছিল, দে আর নাও সেফ। সো দ্যাট ইজ দ্য পসিবিলিটি অফ ফিউচার 1। 2050-এ এরকম একটা পৃথিবীতে আমরা আছি। এটা হচ্ছে সম্ভাবনা 1। আর দ্বিতীয় সম্ভাবনা যেটা হচ্ছে 2050, এখন আমরা এই COP26, আমাদের যে বিভিন্ন গভর্নমেন্টস গেল, যে নেগোসিয়েশন হলো, তারা যেটা বলেছে যে 2050-এর মধ্যে নেট জিরোতে আমরা যাব। উই হ্যাভ অ্যাচিভ দ্যাট। প্যারিস এগ্রিমেন্টের যে কথাটা ছিল সেটা আমরা অ্যাচিভ করেছি। গ্রিন হাউস গ্যাস এমিশনস রিডিউস টু নেট জিরো ফ্রম পিক 2019 লেভেল থেকে। প্যারিস এগ্রিমেন্ট যে কথা বলেছে এবং COP26-এ গিয়ে আমরা যে কথাটা বললাম, যদিও আমাদের দু একটা দেশ, চায়না, ইন্ডিয়া, তারা বলছে না 2060, 2070 আরো দেরি হবে, তাও আমরা ধরলাম যে না, সবাই মেনে নিয়েছে 2050-এর মধ্যে আমরা নেট জিরোতে গিয়েছি। প্যারিস এগ্রিমেন্ট সাকসেসফুল, হুইচ ইজ আনলাইকলি, বাট স্টিল ধরেন সাকসেসফুল 2050-এ। তখন কি হবে পৃথিবীর অবস্থা? তখন পৃথিবীর অবস্থা হবে, হিউম্যান পপুলেশন স্ট্যাবিলাইজ করবে 9 বিলিয়ন পিপল, এখন 15% হায়ার দেন 2020, যেটা আমরা কারেন্ট আমাদের যে পপুলেশন গ্রোথ ওভারঅল যদি আমরা পৃথিবীতে দেখি, আমাদের 9 বিলিয়ন মানুষ আমরা আছি পৃথিবীতে। প্যারিস এগ্রিমেন্ট অ্যাচিভ করেছি, COP26-এর টার্গেট আমরা ফুলফিল করেছি 2050-র মধ্যে। তারপরেও নাসার রিপোর্টে দেখা যাচ্ছে অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইড ইজ 460 পার্টস পার মিলিয়ন, গ্রিন হাউস গ্যাসেস 500 পার্টস পার মিলিয়নের উপরে। তারপরেও নেট জিরো অ্যাচিভ করার পরেও আমাদের গ্রিন হাউস গ্যাসেস 500 পার্টস পার মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে, কার্বন ডাইঅক্সাইড লেভেল 460 পার্টস পার মিলিয়ন। এই লেভেলটা ইজ 67% হায়ার দেন 280 পার্টস পার মিলিয়ন, দ্য pre-industrial average at which civilization flourished. So what is the problem with future number 2? যেটা আমাদের কারেন্ট লেভেলে যদি আমাদের বেস্ট কেস সিচুয়েশন হয়, সেখানে গিয়ে আমরা ফিউচার 2-তে যাব। সেই ফিউচার 2-তে আমাদের সমস্যাটা কি, এটা জানার জন্য আমার মনে হয় আগে একটু বোঝা দরকার, আমাদের পিছনের দিকে তাকানো দরকার। So a brief history of time. আমাদের পৃথিবী is about 4.5 billion years old. Life can be traced back to 3.5 to 4 billion years ago. Life can be traced back. মানুষ না, life can be traced back. এই সময়ের মধ্যে আমাদের 4 বিলিয়ন ইয়ার্স এর মধ্যে 5টা ম্যাস এক্সটিংশন ইভেন্ট আমাদের পৃথিবীতে হয়েছে, এবং লাস্ট ওয়ানটা আমাদের হয়েছে 65 মিলিয়ন ইয়ার্স এগো, যেখানে ডাইনোসরস বিকেম এক্সটিংক্ট। এই 5টা ম্যাস এক্সটিংশন ইভেন্টে কিছু কিছু মাস এক্সটিংশন ইভেন্টে, যেরকম লাস্ট ওয়ান যেটা হয়েছে 65 মিলিয়ন ইয়ার্স এগো, সেখানে 50% অফ অল দ্য স্পিসিস ডাইড। তার আগেরটা যেটা ছিল 225 মিলিয়ন ইয়ার্স আগে, সেখানে 95% অফ দ্য স্পিসিস ডাইড। তো এক একটা মাস এক্সটিংশন ইভেন্ট কিন্তু এক এক রকম নেচারে হয়, বাট মাস এক্সটিংশন মানে হচ্ছে অনেক বেশি ধরনের স্পিসিস দে ডিসঅ্যাপিয়ার। এটা আমরা কিভাবে বুঝি? যখন আমরা ফসিল স্টাডি করি, আমরা রক আছে, রকের মধ্যে আপনি লেয়ারে টাইম ওয়াইজ যেতে পারেন, তখন আপনি দেখবেন যে একটা এক্সটিংশন ইভেন্টের আগে এক ধরনের ফসিল আছে, তারপরে আর ওই জিনিসগুলো নাই। দ্যাট মিনস দে বিকেম এক্সটিংক্ট এট দ্য লেভেল বিলো দ্যাট টাইম রেকর্ড। সো এরকম 5টা হয়েছে। হোমো স্যাপিয়েন্স, আমাদের হিউম্যান স্পিসিস, ক্যান বি ট্রেস ব্যাক টু অ্যাবাউট 300,000 ইয়ার্স, 3 লাখ বছর ধরে আমরা আছি পৃথিবীতে। মডার্ন সিভিলাইজেশন ইজ অ্যাবাউট 10,000 ইয়ার্স ওল্ড। যদিও আমরা 3 লাখ বছর ধরে আছি, আমাদের মডার্ন সিভিলাইজেশন ইজ 10,000 ইয়ার্স ওল্ড, এবং এই 10,000 বছরে আমাদের ওয়েদারটা ওয়াজ প্রেডিক্টেবল, এবং এই প্রেডিক্টেবল ওয়েদারের জন্যই কিন্তু আমরা সিভিলাইজেশনটা ফ্লারিশ করতে পেরেছে। এবং জাস্ট টাইম স্কেল যদি চিন্তা করেন, আমাদের যে মডার্ন যে রিলিজিয়ন গুলো আছে, আমাদের ইসলাম ধর্ম, ক্রিশ্চিয়ানিটি 150, 2000, সো রিলিজিয়ন
আমরা যেটা জানি যে হোলি টেক্সট আমরা ব্যাপারে আমরা জানি সেটা 1500, 200, 2000, দ্যাটস দ্য টাইম স্কেল। বাট 10,000 বছর ধরে আমাদের সিভিলাইজেশন হ্যাজ বিন ফ্লারিশিং বিকজ অফ প্রেডিক্টেবল ওয়েদার, যে আমাদের 4টা সিজন আছে, প্রেডিক্টেবল ওয়েদার আছে, সেটা আমরা ফ্লারিশ করছি। এখন আপনি যদি একটু দেখেন যে আমাদের গত 8 লাখ বছরে আমাদের অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইড লেভেলটা কিরকম ছিল, আমাদের গত 8 লাখ বছরে অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইড লেভেলটা কিরকম ছিল। আমাদের আপনার এখানে অনেক আপ এন্ড ডাউন আপনি দেখতে পাবেন, কিন্তু ম্যাক্সিমামটা আপনি 3 লাখ বছর আগেও দেখবেন যে দিস ইজ 300 পার্টস পার মিলিয়ন। সো দিস ইজ সর্ট অফ গত 8 লাখ বছরে দিস ওয়াজ দ্য ম্যাক্সিমাম পিক ছিল 300 পার্টস পার মিলিয়ন। বাট ইফ ইউ লুক অ্যাট দিস, আমার এই ফিগারটা যদিও আপনার 2018 পর্যন্ত, we are well over 400 at 2018. And what is wrong with this depiction is আমাদের নলেজে নাই যে এরকম হাই লেভেল অফ কার্বন ডাইঅক্সাইড হলে হাউ টু ম্যানেজ ইট অ্যান্ড হোয়াট ক্যান বি দ্য কনসিকুয়েন্সেস, বিকজ আমাদের হিউম্যান সিভিলাইজেশনে উই হ্যাভ নট এক্সপিরিয়েন্স দিস, দ্য কাইন্ড অফ গ্রিন হাউস গ্যাসেস দ্যাট উই হ্যাভ ইন দ্য অ্যাটমসফিয়ার। তা আমার কথা বলার সামারিটা কি? সো ফার দ্য সামারি ইজ আমাদের যে প্যারিস এগ্রিমেন্ট এবং গ্লাসগোর যে ডিলটা হয়েছে, দে আর নট ইনাফ। যে ডিলটা হয়েছে, দে আর নট ইনাফ, অ্যান্ড দ্য ফিউচার অফ হিউম্যানিটি ইজ অ্যাট স্টেক। CO2 can remain in atmosphere for over 1 million years. এখন আমরা সামনের দিকে কিভাবে যাব, সামনের দিকে কিভাবে যাব, এটার জন্য আপনাদের দুইটা নাম্বার মনে রাখাটা প্রয়োজন। সেটা হচ্ছে অলরেডি যদি আমরা নেট জিরোতে যাই, তারপরেও আমাদের 1 ট্রিলিয়ন টনস অফ কার্বন ডাইঅক্সাইড অলরেডি অ্যাটমসফিয়ারে আছে। এটা আমরা গত 50 বছর ধরে অনেক কন্ট্রিবিউট করেছি, তার আগেও হয়েছে, বাট লাস্ট 50 ইয়ার্সে tremendous amount of emission, particularly developed countries থেকে এসেছে। So this 1 trillion tons of carbon dioxide is already in the atmosphere. তারা কি করছে? তারা অলরেডি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কন্ট্রিবিউট করছে। সো আমার যদি এখন নেট জিরো হয়, বাট দে আর স্টিল গোয়িং টু বি ওয়ার্মিং দ্য প্ল্যানেট। ওয়ার্মিং দ্য প্ল্যানেট মানে কি? ওয়ার্মিং দ্য প্ল্যানেট মানে আপনারা জানেন আমাদের দুইটা মেজর আইস ক্যাপ আছে। একটা হচ্ছে আপনার গ্রিনল্যান্ড ইন দ্য নর্থ, অ্যান্ড দেন ইউ হ্যাভ দ্য অ্যান্টার্কটিক। গ্রিনল্যান্ড অলরেডি আমাদের এখানে আপনার অনেক মেল্টিং হচ্ছে, খুব ম্যাসিভ স্কেলে হচ্ছে। অ্যান্টার্কটিকে আমাদের ম্যাসিভ স্কেলে মেল্টিং হচ্ছে, এবং এই মেল্টিং যদি কন্টিনিউ করতে থাকে, যদি আপনার গ্রিনল্যান্ড পুরোটা মেল্ট করে যায়, যেটা অলরেডি হচ্ছে, অ্যান্ড ইটস নট ইম্পসিবল, আমাদের সি লেভেল উড রাইজ অ্যাবাউট 20 ফিট। আর অ্যান্টার্কটিক যদি আমাদের পুরাটা গলে যায়, দেন ইট উড রাইজ অ্যাবাউট 200 ফিট। 200 ফিট ইজ আনথিঙ্কেবল, বাট 20 ফিট হলো আমাদের কোস্টাল সিটিজ অনেক যা যা আছে গ্লোবালি, they would be massively flooded and underwater. So number one figure is 1 trillion tons of carbon dioxide is already in the atmosphere. এটাকে আমাদের একটা ব্যবস্থা করতে হবে, যেটা আমাদের প্যারিস এগ্রিমেন্ট এবং গ্লাসগো ডিল, তারা বলছে নেট জিরো। নেট জিরো মানে এখন থেকে এমিশন কমাও, but they're not talking about what to do with this 1 trillion tons of carbon dioxide that is already in the atmosphere. That's number one. নাম্বার 2 হচ্ছে রাফলি আমরা 50 বিলিয়ন টনস অফ কার্বন ডাইঅক্সাইড এভরি ইয়ার অ্যাড করছি। এটা প্যান্ডেমিকের সময় একটু কম ছিল। বিল গেটস অনেক রিসার্চ করে একটা বই লিখেছে, তার লেটেস্ট এস্টিমেট অনুযায়ী 51 বিলিয়ন টনস অফ কার্বন ডাইঅক্সাইড আমরা প্রতি বছর অ্যাড করছি। সো 50 বিলিয়ন আমরা অ্যাড করছি, এটাকে আমাদের কমিয়ে আনতে হবে, এটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে, যেটা 2050 মধ্যে করাটা খুব ডিফিকাল্ট হবে অনেক কারণে, বিকজ অফ পলিটিক্স, ফসিল ফুয়েলের উপর ডিপেন্ডেন্স, অনেক কিছু কারণে। প্লাস আমাদের এই 1 ট্রিলিয়ন টনস অফ কার্বন ডাইঅক্সাইড যেটা অলরেডি অ্যাটমসফিয়ারে আছে, সেটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। সো এখন আমরা যদি সামনের দিকে যেতে চাই, আমরা প্রথমে আসি যে নেট জিরোতে যাব। আমি 1 ট্রিলিয়নটা নিয়ে পরে বলছি, এখন আগে বলি যে 51 বিলিয়ন যেটা আছে, সেটা যদি আমি আপনাদেরকে আগে একটা পিকচার দিচ্ছি, পুরো পৃথিবীর পিকচার, যে আসলে আমাদের প্রবলেমটা কত বড়। কারণ আমরা যদি বাংলাদেশের কথাও চিন্তা করি, সাব্বির তুমি এখানে একটু দেখো যে আমাদের বাংলাদেশের বাইরে কোনো পার্টিসিপেন্ট এখানে আছে নাকি, থাকলে আমাকে একটু জানিও। তো আমাদের যদি আমরা বাংলাদেশের কথাও চিন্তা করি, শুধু বাংলাদেশ নিয়ে ভাবলে হবে না, আগে বুঝতে হবে আমাদের গ্লোবালি প্রবলেমটা বড়। হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য প্রবলেম, হাউ বিগ ইজ দ্য প্রবলেম, অ্যান্ড হোয়াট ইজ কন্ট্রিবিউটিং টু দিস প্রবলেম, সেটার ব্যাপারে একটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং থাকাটা প্রয়োজন। তো এই যে আমাদের 51 বিলিয়ন টনস অফ কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা প্রতি বছর আমরা এমিট করছি, এর মধ্যে
আমরা 31% হচ্ছে হাউ উই মেক থিংস, আমরা সিমেন্ট বানাচ্ছি, স্টিল বানাচ্ছি, বাড়িঘর বানাচ্ছি, প্লাস্টিক বানাচ্ছি, এখানে আমাদের 31%-এর মতন আমাদের এমিশন এখান থেকে যাচ্ছে। উই আর প্লাগিং ইন, আমাদের ঘরে ইলেকট্রিসিটি দরকার, আমাদের ল্যাপটপ কানেক্ট করছি, সবকিছু কানেক্ট করছি, সো প্লাগিং ইনে আমাদের যাচ্ছে প্রায় 27% এমিশন ইজ কামিং আউট অফ দ্য 51 বিলিয়ন। 31% is coming from making things, 27% is coming from plugging in, আমরা যে ইলেকট্রিসিটি ইউজ করি, 19% is coming from growing things, কারণ আমাদের এখনো হিউম্যান বিইংস আর লার্জলি ডিপেন্ডেন্ট অন অ্যানিমালস, এবং বিশেষ করে আপনারা জানেন গরু ইজ ডিরেক্টলি লিঙ্কড উইথ মেথেন যে এমিশনটা, সেটা গ্লোবাল ওয়ার্মিং এ কার্বন ডাইঅক্সাইডের থেকেও আরো বেশি ওয়ার্মিং এ কন্ট্রিবিউট করতে পারে, অ্যান্ড ওয়ান অফ দ্য মেজর রিজনস ইজ অ্যানিমালস। এবং মানে মানুষ যে পশু পাখিগুলো খাচ্ছি আমরা, আমাদের জন্য যেই যেখান থেকে আমরা মিট কনজিউম করি, তো সেখানে একটা ডিরেক্ট কানেকশন আছে আমাদের মিথেনের সাথে। গেটিং অ্যারাউন্ড, আমাদের প্লেন, ট্রাক, কার্গো শিপ, আমাদের যে মুভমেন্ট হচ্ছে, এই মুভমেন্টটা আমাদের প্রায় 16%-এর মতন, 51 বিলিয়নের 16% ইজ কামিং ফ্রম দেয়ার। এবং আমরা যে এই যে গরমে আমরা সবাই এসি চালাচ্ছি, বা আমরা ঠান্ডার দেশে হিটার চালাচ্ছি, আমাদের হিটিং, কুলিং, রেফ্রিজারেটর, এইসবের জন্য আমাদের রাফলি 7% আমাদের কন্ট্রিবিউট করছে এই 51 বিলিয়নের মধ্যে। এটা হাউ টু অ্যাভয়েড এ ক্লাইমেট ডিজাস্টার, বিল গেটস এর লেটেস্ট যে বইটা বের হয়েছে, সেখান থেকে এই ডেটাটা নেওয়া। বাংলাদেশে আমরা যারা আছি, আমাদের জাস্ট একটু বোঝার জন্য, কারণ আমাদের দেশে পপুলেশন ডেন্সিটি বেশি, ট্রান্সপোর্টেশন বেশি, এই 16%-এর প্রায় 47% ইজ কামিং ফ্রম গাড়ি, মোটরসাইকেল, আমরা যে ফসিল ফুয়েল, আমাদের যে গাড়ির যে তেল আমরা ব্যবহার করছি, সেখান থেকে আমাদের প্রায় 47% ইজ কামিং ফ্রম দেয়ার। এবং আমাদের ট্রান্সপোর্টেশনের মধ্যে এটা হচ্ছে ডিস্ট্রিবিউশনটা, এয়ারপ্লেন 10%, কার্গো ক্রুজ শিপস থেকে 10%, বাস 18 হুইলার্স থেকে 30%, এবং অন্য জিনিস থেকে 3%। সো এটা হচ্ছে রাফলি আমাদের এমিশন গুলা কোথা থেকে আসছে ট্রান্সপোর্টেশনে। তো এখন যদি আমরা একটা 6th মাস এক্সটিংশন ইভেন্ট অ্যাভয়েড করতে চাই, তাহলে আমাদের কি করা দরকার? আমরা যদি একটা 6th মাস এক্সটিংশন ইভেন্ট আমরা অ্যাভয়েড করতে চাই, দেন হোয়াট নিডস টু হ্যাপেন? আমার মতে প্রথমে যেটা হওয়া দরকার, সেটা হচ্ছে উই নিড টু ইমিডিয়েটলি স্টপ এক্সপ্লয়েটিং রিসোর্সেস আন্ডার দ্য গ্রাউন্ড। এটার মানে হচ্ছে কোল, অয়েল, গ্যাস, উইচ ইজ আ পলিটিক্যাল ইস্যু। কারণ আমাদের পলিটিশিয়ানসদের ইন্টারেস্ট অনেক কম, কারণ পলিটিশিয়ানসরা হিস্টোরিক্যালি চিন্তা করেছে 5-year টার্ম, ইলেকশনস, তাদের ইলেক্টোরেটকে খুশি রাখা, লট অফ চ্যালেঞ্জেস ফর পলিটিক্যাল অথরিটিজ। এবং অফেন যেটা হয় সেটা নেক্সট জেনারেশন, এটা তো আমার লাইফ টাইমে এই প্রবলেমটা হবে না, এটা নেক্সট জেনারেশন ডিল করবে। এই কারণে আমাদের কোল, অয়েল, গ্যাস এতদিন পিছাতে এই জায়গাটায় এসেছে। সো দিস ইজ আ মেজর চ্যালেঞ্জ। যদি আপনাদের প্রশ্ন থাকে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করতে পারবো, বাট আমাদের ইমিডিয়েটলি এটা স্টপ করতে হবে, এক্সপ্লয়েটিং রিসোর্সেস আন্ডার দ্য গ্রাউন্ড। এবং ইন এডিশন টু অ্যাডাপ্টেশন অ্যান্ড মিটিগেশন, আমি আপনাদের যে দুইটা ফিউচারের ছবি দেখালাম, পিকচার দেখালাম, ফিউচার 1 অ্যান্ড ফিউচার 2। ফিউচার 1-এ যে আমরা ফ্লারিশ করছি, 300 পার্টস পার মিলিয়নের নিচে চলে এসেছে আমাদের কার্বন ডাইঅক্সাইড, সেখানে যেতে হলে আমাদের এখন যে 1 ট্রিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড অলরেডি ইন দ্য অ্যাটমসফিয়ার, এটা আমাদের সরাতে হবে। এটার জন্য অনেকে কাজ করছে। ইনফ্যাক্ট পিটার ফিউকস্কি সে কাজ করছে তার ফাউন্ডেশনের মাধ্যমে, স্যার ডেভিড কিং তার সেন্টারের মাধ্যমে সে কাজ করছে। এখানে আপনার সিনথেটিক লাইমস্টোন ওশেনের নিচে কিভাবে করে, এখানে ব্রডলি এই ফিল্ডটাকে বলা হয় জিও ইঞ্জিনিয়ারিং। জিও ইঞ্জিনিয়ারিং হচ্ছে কি আপনাকে মানে যেটা ন্যাচারাল প্রসেসের সাথে আরেকটু সাপ্লিমেন্ট করে কিভাবে করে আপনার এই কার্বনটাকে রিমুভ করানো যায়, তো সেটা নিয়ে কাজ হচ্ছে। এখানে একটা, এটা তো বললাম বড় লার্জ স্কেলে কিভাবে কাজ করছে। স্মল স্কেলে যেটা হচ্ছে, আপনারা জানেন গাছ লাগানো, গাছের আপনার একটা গাছ যদি আপনি লাগান, তাহলে রাফলি 20 বছরে অ্যাভারেজে 10 কেজি কার্বন ডাইঅক্সাইড রিমুভ করতে পারে একটা গাছ। তো 20 বছরে আপনার একটা ম্যাথ করলে, সো দ্যাটস অ্যাবাউট 200 কেজিস রাফলি অফ কার্বন ডাইঅক্সাইড একটা গাছ থেকে আমরা কার্বন রিমুভ করতে পারবো। তো বাট এটা অনেক স্মল স্কেলে, বাট আমাদের 1 ট্রিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড মুভ করার জন্য গাছ লাগিয়ে হবে না, গাছ লাগাতে হবে, বাট আরো লার্জ স্কেল ইন্টারভেনশন আমাদের লাগবে এখন টু রিপেয়ার আমাদের এই কন্ডিশনটা।
এবং ইন্ডিভিজুয়াল লেভেলে আমাদের অ্যাডাপটিভ চেঞ্জ আনতে হবে, কারণ এই পৃথিবীতে এখন 8 বিলিয়ন মানুষ, তাদের ব্যবহারে যদি পরিবর্তন না আসে তাহলে খুবই ডিফিকাল্ট হবে। আমাদের কনজাম্পশন প্যাটার্ন যদি সেম থাকে, আমরা যদি বিহেভিয়ারে চেঞ্জ না আনি, দেন ইট উড বি ভেরি ডিফিকাল্ট টু অ্যাভয়েড আ 6th মাস এক্সটিংশন ইভেন্ট। এখানে আমরা কি করতে পারি? তাহলে আমাদের সাধারণ মানুষ যারা পলিসি মেকার না, আমরা অর্ডিনারি সিটিজেন্স কি করতে পারি, যে কারণে আজকে এই প্রেজেন্টেশনটা দেওয়া, টু গিভ আ সেন্স অফ হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস উই আর ফেসিং and what can we as ordinary people, how can we contribute to the solution? So first of all হচ্ছে আমাদের লার্জ স্কেল অ্যাডপশন, একটা বিহেভিয়ারাল চেঞ্জ একটা আনতে হবে। আমরা বিওয়াইএলসি থেকে একটা জিনিস প্রমোট করছি, যেটা আমরা বলছি যে আমরা যদি এই বিষয়টায় অ্যাওয়ারনেসটা বাড়ে তাহলে হয়তো আমরা একটা কন্ট্রিবিউশন করতে পারবো, যে ক্লিন এনার্জি, লো কার্বন ট্রান্সপোর্টেশন, ইটস নট অলওয়েজ পসিবল, বাট আমি কি আমার ট্রান্সপোর্টেশনটা বাদ দিয়ে ক্যান আই ওয়াক মোর, ক্যান আই ইউজ আ বাইসাইকেল, বা আমার অল্টারনেটিভ কি আছে সেই জায়গাটায় এক্সপ্লোর করা, এক্সপ্লোর আ মোর প্ল্যান্ট বেসড ডায়েট। আজকে আপনার ফিউচার 1 2050 আমি যে ছবিটা দেখলাম, এটাতে যদি আমাদের যেতে হয়, এটা কোনোভাবেই সম্ভব না যদি 8 বিলিয়ন মানুষ এই পৃথিবীতে মিট কনজাম্পশন না কমায়। ইট ইজ ইম্পসিবল, বাট ইটস এ ভেরি ডিফিকাল্ট চেঞ্জ টু ব্রিং, কারণ এই আমাদের এই পৃথিবীতে ইনাফ জায়গা নাই আমাদের এই লাইফ স্টকের জন্য এবং মানুষের জন্য, এবং আমাদের যে বায়োডাইভার্সিটি, যেটার খুবই খারাপ অবস্থা। এবং বায়োডাইভার্সিটি পৃথিবীতে 94% অফ অ্যানিমালস হচ্ছে, মানে এই 4% হচ্ছে গিয়ে আপনার অন্য অন্য স্পিসিস, রেস্ট অফ ইট ইজ মানুষ অ্যান্ড লাইফ স্টক। আমরা যেই আমরা কাউজ অ্যান্ড পোল্ট্রি আমরা যেটা কনজিউম করি, তো আমাদের সেই জায়গাটা থেকে আমাদের প্ল্যান্ট বেসড ডায়েট অ্যাডপ্ট করাটা is extremely important to reduce our carbon footprint. Consider having smaller family, যদিও এখন আমাদের 8 billion people পৃথিবীতে সাস্টেইন করাটা ডিফিকাল্ট, বাট আমরা যদি এখন আস্তে আস্তে করে স্মলার ফ্যামিলি অ্যাডপ্ট করতে পারি, then that can have a contribution, আমাদের কার্বন ফুটপ্রিন্ট কমাতে পারে। এবং আমাদের যেই আমাদের গভর্নমেন্ট আছে, আমাদের কমিউনিটি আছে, এই জায়গাটায় যদি আমরা তাদেরকে প্রায়োরিটাইজ করতে বলতে পারি যে অবশ্যই ইকোনমিক গ্রোথ লাগবে, বাট ইকোনমিক গ্রোথের সাথে আমাদের যে ইকোসিস্টেমের ওয়েলবিং, সেই জায়গাটাতেও যেন আমাদের সরকার অনেক মনোযোগ দেয়, সেখানে আমাদের সিটিজেনের একটা কাজ করার সুযোগ আছে। অ্যানাদার লেভেল আমাদের গ্রিন জবস, ক্লাইমেট ফ্রেন্ডলি বিজনেস। ক্লাইমেট চেঞ্জে সবকিছুই যে খুবই গ্লুমি সেটা না, আমার মনে হয় এখানে অনেক অপরচুনিটি। এখানে আজকে যারা ইউথরা আছে, there are a lot of opportunities for entrepreneurial initiative, for profitable businesses, যেটা নাকি ক্লাইমেট ফ্রেন্ডলি, কার্বন ফুটপ্রিন্ট কমাবে। এখানেও অনেক ধরনের ইনোভেশন সামনে হবে, তো সেখানেও কাজ করার অনেক সুযোগ আছে। আর একটা হচ্ছে আমরা যারা অর্ডিনারি সিটিজেন্স, আমাদের যদি একটা দায়িত্ব আমরা নেই যে আমার যে কার্বন ফুটপ্রিন্টটা আছে সেটা আমি অফসেট করার চেষ্টা করব, এবং এটা অফসেট করার জন্য প্রথমে আমাকে যে জিনিসটা জানতে হবে যে আমার কার্বন ফুটপ্রিন্টটা কি, আমি প্রত্যেকটা কাজ যে করছি আমার এই কাজের জন্য কার্বন ফুটপ্রিন্টটা কি হচ্ছে। আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিলে, and I am also guilty of this, আমার এই COP26 এ যাওয়া আসার জন্য আমার ফ্লাইটে আমার কার্বন ফুটপ্রিন্ট ছিল প্রায় 1450 কেজি কার্বন ডাইঅক্সাইড। দ্যাটস আ লট অফ এমিশন ফর ওয়ান ফ্লাইট। এখন এটাকে যদি আমার অফসেট করতে হয়, আর আমার যদি 10 কেজি করে কার্বন ডাইঅক্সাইড যদি আপনার 1 বছরে যায়, তাহলে আমার 20 বছরে 200 কেজি যাবে। তাহলে আমার 60টা যদি গাছ লাগানো হয়, দেন আই ক্যান অফসেট দিস কার্বন ফুটপ্রিন্ট। বাট আমাদের শুধু গাছ লাগালে হবে না, অন্য ভাবেও চিন্তা করতে হবে যে আমাদের যে নিজেদের যে কার্বন ফুটপ্রিন্টটা আছে সেটা কিভাবে করে আমরা অফসেট করতে পারি। তাছাড়া থিংস উড বিকাম ভেরি ডিফিকাল্ট। সো বাট আই এম স্টিল ভেরি অপটিমিস্টিক যে আমাদের সায়েন্স, আমাদের রিসার্চ, আমাদের ব্রেক থ্রু এনার্জি, অনেক ধরনের এখন জেট ফুয়েল রিপ্লেসমেন্ট, আমাদের অল্টারনেটিভ ফুয়েল, অনেক আমাদের রিসার্চ হচ্ছে। বাট আমরা যারা সাধারণ যারা মানুষ আছি, আমাদের জন্য কঠিন যেটা সেটা হচ্ছে, এখন আপনার তেলের দাম যদি হয় $2.5 পার গ্যালন ফর ফসিল ফুয়েলের জন্য, আপনার যদি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ফুয়েল হয় সেটার দাম হবে $5। এখন মানুষ কি $5 দিয়ে সেটা ডাবল দাম দিয়ে গিয়ে মানুষ জিনিসটা কিনবে নাকি? তো সেই জায়গাটায় একটা আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলে ডেভেলপ কান্ট্রিজের কাজ করতে হবে, সিটিজেন্সদের কাজ করতে হবে। তো সবাই মিলে আমাদেরকে এই জায়গাটায় we have to make progress.